Assalamu alaikum. I am Ishrat Meher Rubin, lecturer in English, Ujipur Mohila College, Borishal. তো কোভিড-19 এই সময়ে যেখানে বসে এই ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। So today's our topic is special uses of some words and phrases. এটা তোমাদের চ্যাপ্টার 3-এ আছে। তো এখান থেকে 5 নম্বরের কোশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে। 10টি প্রশ্ন থাকবে, হাফ নম্বর করে। তো বিভিন্ন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সম্পর্কে আমরা কিছু জিনিস আমরা জানি, এগুলোর নিয়ম। কিন্তু আরও অনেকগুলো ওয়ার্ডস এবং ফ্রেজেস আছে যেগুলো আমরা সচরাচর ইউজ করি, কিন্তু সেগুলোর স্ট্রাকচার সম্পর্কে আমরা বা অর্থ বা ইউজ সম্পর্কে আমরা অতটা সচেতন নই। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুশীলন হলো কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা কমপ্লিট করা। কেননা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সচরাচর ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলো গ্রামারের বিশেষ স্থান দখল করে আছে। সো এগুলো নিত্যদিনের আমরা ব্যবহার করলেও শিক্ষার্থীরা এগুলোর সঠিক অর্থ ব্যবহার সম্পর্কে আসলে সচেতন নয়। তো আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। সো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস এবং ফ্রেজেস নিয়ে আলোচনা করেছি। তো প্রথমে যেটা আছে বি বর্ন। বি বর্নটা সাধারণত ইউজ করা হয় জন্মগ্রহণ করা অর্থে। এটা প্যাসিভ ভয়েসেই সর্বদা ব্যবহৃত হয়। এখানে বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। এই 5টি বি ভার্ব বর্ণের পূর্বে ব্যবহৃত হয়। তবে কোনো জেনারেল ট্রুথ যদি বোঝানো হয় তবে এটি প্রেজেন্ট সিম্পলও হতে পারে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। I was born in 1988. Achilles was born with a hidden power. All human beings are born free and equal in dignity and rights. An infant is born innocent. সো এখানে প্রত্যেকটা জিনিসই একটু লক্ষ্য করো যে প্রতিটি এক্সাম্পলে এখানে চেনার বিষয় হচ্ছে গিয়ে সন থাকবে, কিংবা কেউ কোথায় জন্মগ্রহণ করলো সেই স্থানের নামটা দেওয়া থাকবে, প্লেসটা দেওয়া থাকবে। এবং এখানে কিছু জেনারেল ট্রুথ আছে, যেমন অল হিউম্যান বিইংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল অ্যান্ড ডিগনিটি অ্যান্ড রাইট। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এবং এখানেও অ্যান ইনফ্যান্ট ইজ বর্ন ইনোসেন্ট। সো এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে জেনারেল ট্রুথ বোঝানোর জন্য। নেক্সটে যেটা আছে হ্যাভ টু এবং হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার। তো এটা আমরা সাধারণত ইউজ করি কোনো বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রে, এবং অবশ্যই কোনো কাজ কারো দ্বারা করণীয় সেটি বোঝানোর ক্ষেত্রে আমরা এটি ইউজ করি। সো হ্যাভ এবং হ্যাজ এই দুটো জিনিস ইউজ করা হয় সাধারণত নাম্বার এবং পার্সন অনুযায়ী প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং হ্যাড টুটা ইউজ করা হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, যে হ্যাভ টু হ্যাজ টু এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু। এবং ফিউচারের ক্ষেত্রে শ্যাল এবং উইল, শ্যাল অথবা উইল এটা নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে এবং সাথে হ্যাভ টু বসবে। সো এটা হচ্ছে গিয়ে সাধারণ আলোচনা এবং এক্সাম্পল আছে এখানে। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য এক্সামস। তো তোমাকে অবশ্যই সকল এক্সামে অ্যাটেন্ড করতে হবে। হি হ্যাজ টু কমপ্লিট হিজ ওয়ার্ক উইদিন 2 days। 2 দিনের ভিতরে তাকে কাজগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। আই হ্যাড টু টেক দ্য ওল্ড ম্যান টু হসপিটাল। যে আমাকে বৃদ্ধ লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। সো এখানে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে প্রথমে আমি বসিয়েছি হ্যাভ, ইউর পরে অবশ্যই হ্যাভ বসবে সেকেন্ড পার্সন অনুযায়ী এবং প্রেজেন্ট টেন্স। হি থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ বসবে। এবং এখানে আছে আই, বাট আই ইজ নট দ্য ফ্যাক্ট ইজ যে এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাকে ওল্ড ম্যানকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, সেক্ষেত্রে আমি এখানে হ্যাভ হ্যাজ না বসিয়ে এখানে হ্যাড বসিয়েছি।
এটা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করেছি। সো পরবর্তীতে যেটা আমি ইউজ করেছি এখানে উড রেদার। উড রেদারের অর্থ হচ্ছে বরং, দুটি কাজ বা অবস্থার মধ্যে যেটি অধিক পছন্দনীয় সেটিকে চুজ করার জন্য উড রেদারটা ব্যবহার করা হয়। এখানে দুটো কাজ দেওয়া থাকে, যেটা অধিকতর পছন্দনীয় সেই ক্ষেত্রে উড রেদারটি ইউজ করতে হবে। এখানে বলে দেওয়া আছে আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরঞ্চ ভিক্ষা করার চেয়ে বরঞ্চ আমি মরে যাব। এখানে মরে যাওয়ার ব্যাপারটা অধিক পছন্দনীয়, সো এখানে উড রেদারটা ডাইয়ের ঠিক পিছনে বসেছে। আই উড রেদার স্টে অ্যাট হোম দেন গো আউট টু নাইট, যে আজকে আমি বাহিরে বের হওয়ার চেয়ে বরং আমি বাসায় থাকবো, ঘরে থাকবো, সেই জিনিসটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, চুজ করা হয়েছে। সো এখানে উড রেদারটাকে বসানো হয়েছে। সো এটার স্ট্রাকচার এখানে তোমরা দেখতে পাচ্ছ, উড রেদার প্লাস V1 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। এরপরেই আছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ বরং ভালো হবে, অর্থাৎ বিশেষ কোনো পরিস্থিতিতে কি করা উচিত তা প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং, যে বরঞ্চ তুমি তাকে সব কিছুই বলে দাও, যে এই পরিস্থিতিতে আসলেই তার সব কিছু তাকে বলে দেওয়া উচিত, সেটা বোঝানোর জন্য, সেটাকে ক্ল্যারিফাই করার জন্যই এখানে হ্যাড বেটারটা ইউজ করা হয়েছে। তো হ্যাড বেটারের স্ট্রাকচার এরকম উড রাদারের স্ট্রাকচার মতে সেম, হ্যাড বেটার প্লাস V1 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। সো এরপরে আছে লেট অ্যালোন, অর্থ ভাবাই যায় না বা দূরের কথা। লেট অ্যালোন দ্বারা দুটি অসম্ভব ঘটনা প্রকাশ করা হয়, তবে যেখানে অধিকতর অবাস্তব তার পূর্বে লেট অ্যালোনটা বসে। তো এখানে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না বা দূরের কথা এই ধরনের কিছু প্রকাশিত হয়। প্রথমেই কিছু নেগেটিভ একটা ক্লজ থাকবে এবং পরবর্তীতে সেটাকে আরও বেশি জোর প্রদান করা হবে। মিতা ক্যান নট রিড বাংলা নিউজ পেপার লেট অ্যালোন ইংলিশ, মিতা বাংলা নিউজ পেপারই পড়তে পারে না, ইংলিশ পত্রিকার কথা তো ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না, এরকমের প্রকাশ করা হয়। হি ক্যান নট স্কোর বি গ্রেড লেট অ্যালোন এ প্লাস, সে বি গ্রেডের স্কোরটাই সে তুলতে পারে না, এ প্লাস সেটা তো দূরের কথা বা ভাবাই যায় না, এই ক্ষেত্রে এটাই প্রকাশ পায়। সো এরপরে আছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এর অর্থই হচ্ছে যেন অর্থে প্রকাশ পায়। সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজের মাঝখানে এটি বসে থাকে এবং প্রথমে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত যে সেন্টেন্সটি থাকে সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথম ক্লজটি স্টুডেন্টরা খেয়াল করো, প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের ক্লজটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের ক্লজটি পাস্ট পারফেক্ট হবে। এই স্ট্রাকচারটি অবশ্যই অ্যাজ ইফ অ্যাজ দোর মধ্যে পরিলক্ষিত হয় এবং এটি অবশ্যই মনে রাখতে হবে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সবই জানতো। দ্য ম্যান বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, এখানে প্রথম ক্ষেত্রে এই প্রথম স্ট্রাকচারটি ইউজ করা হয়েছে। হি টক্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে, অ্যাজ ইফের মতো বসে গেছে এবং হি সাবজেক্ট, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নিউ হয়ে গেছে এভরিথিং। দেন সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী দ্বিতীয়টা বসে গেছে, দ্য ম্যান বিহেভড, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের V2 বসেছে অথবা ভার্বের পাস্ট ফর্ম বসেছে। অ্যাজ ইফ হি হ্যাড নোন, এখানে হ্যাড চলে আসছে এবং V3 দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বসে গেছে এবং এক্সটেনশন। সো অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে এই স্ট্রাকচারটি অবশ্যই ফলো করতে হবে। হোয়াট ইফ সাধারণত হোয়াট উড হ্যাপেন ইফ অর্থাৎ কি ঘটবে যদি এই অর্থে ব্যবহৃত হয় এবং বাক্যের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক বসে। ফর এক্সাম্পল, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, কি হবে যদি ট্রেনটি লেট করে। হোয়াট ইফ শি ফেলস ইন দ্য এক্সাম, কি হবে যদি সে এক্সামে অকৃতকার্য হয়। হোয়াট ইফ দ্য রেইন কামস হ্যাভিলি, যদি
প্রচুর বর্ষা হয়, তাহলে কি হবে, কি ঘটবে। এরপরেই আছে as soon as, অর্থাৎ হচ্ছে যেই মাত্র। এটি একটি টাইম ইন্ডিকেটিং কনজাংশন। সাধারণত কোনো একটি কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আরেকটি কাজ যখন শুরু হয় তখনই তখন এই as soon as এই ফ্রেজটা ব্যবহৃত হয়। এই ধরনের বাক্যে দুটো ক্লজই একই টেন্সে হয়। যেমন as soon as he saw the teacher he ran away। এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করেছি, সি স হয়ে গেছে, এবং রান র্যান আমি ইউজ করেছি। রানের পাস্ট টেন্স। as soon as he wakes up এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। she checks her phone, এখানে চেকসটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি। সো দ্যাট ইজ দুই ক্ষেত্রেই, দুটোটা ক্লজের ক্ষেত্রে আমি একই ধরনের টেন্স ইউজ করেছি। হোয়াট ইজ ইট লাইক, কোনো কাজ করার অনুভূতির বিবরণ দিতে এই বাক্য কাঠামোটি ব্যবহৃত করা হয়। তো হোয়াট ইজ ইট লাইক, লাইকের সাথে যে ভার্বটা আসবে অবশ্যই আইএনজি হবে এবং পরে এক্সটেনশন। হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, এটা কেমন অনুভূতি হয়। হোয়াট ইজ ইট লাইক ইটিং চাইনিজ ফুড, চাইনিজ খাবার খেতে কেমন হয়, দ্যাট ইজ। সো এরপরে আসছে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক, এখানে মাঝখানে কিছু জিনিস বসবে, যেমন কোনো ব্যক্তির চেহারার বিবরণ দিতে বা কোনো বস্তুর আকার আকৃতি কীরকম হয় সাধারণত সেটির প্রকাশ করতে এই সেন্টেন্স স্ট্রাকচারটি ইউজ করা হয়। ফর এক্সাম্পল, হোয়াট ডাজ তুহিন লুক লাইক, তুহিনকে দেখতে কেমন দেখায়। হোয়াট ডাজ দ্য সান লুক লাইক, সূর্যকে দেখতে কেমন দেখায়। সো এখানে একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। এই ধরনের এই তাদেরকে আকৃতি কীরকম সেটা প্রকাশ করার জন্য এই সেন্টেন্স স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। এরপরে আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে সূচনামূলক, প্রারম্ভিক, কোনো কিছু সূচনা করতে যে জিনিসটা ব্যবহার করা হয়। এখানে দেয়ার ইউজ করা হয় সূচনা করার জন্য, অনেক সেন্টেন্সে আমরা দেয়ার ইউজ করি। তো কোনো কিছু আছে বা ঘটে প্রথমবার বলতে আমরা সচরাচর দেয়ার প্লাস বি, দ্যাট ইজ বি ভার্ব আমরা ব্যবহার করি। দেয়ার আর সাম এগস ইন দ্য ফ্রিজ, ফ্রিজে কিছু ডিম আছে। দেয়ার উইল বি সাম ম্যাঙ্গোজ ফর ইউ, যে কিছু আম আছে তোমার জন্য এখানে। সো এখানে ইন্ট্রোডাক্টরিতে দেয়ার ইউজ করা হয়েছে, যে কোনো কিছু আছে প্রথমবার বলার জন্য দেয়ার ইউজ করা হয়, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ারের ইউজ। দেয়ারের পর টু বি ভার্ব ছাড়াও স্ট্রং তথা উইক ভার্বও ব্যবহার করা যেতে পারে, যেমন দেয়ার লিভড অ্যান অনেস্ট ম্যান ইন আওয়ার এরিয়া। সো এরপরে আছে টু অ্যাট অর ইন বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়, দ্যাট ইজ the new restaurant is very good, I will go there tomorrow. There means new restaurant. নিউ রেস্টুরেন্টটা এখানে প্লেসমেন্ট, সো এটা বোঝানোর জন্য এখানে আমরা দেয়ারটা ইউজ করেছি। এরপরেই আছে ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার। ইট আমরা সেন্টেন্সের সূচনাতে আমরা ইউজ করতে পারি, কোনো ব্যক্তির পরিচয় বোঝাতে আমরা ইট দিয়ে সেন্টেন্স শুরু করি। তো এখানে আছে ইট ইজ রুনা লায়লা দ্য গ্রেট আর্টিস্ট। তো রুনা লায়লার জন্য এখানে আমরা ইট বসিয়েছি। হ্যাঁ, এরপরে যেটা আছে ইতর প্রাণী, ছোট শিশু এবং অপ্রাণীবাচক বস্তুর ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করে থাকি, ইট দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তো এখানে একটি ডগের কথা বলা আছে, হি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে। ইট ওয়াচেস হিজ হাউস, এখানে যে ইটটা ব্যবহার করা হয়েছে সেটা ডগের জন্য, ডগকে ইন্ডিকেট করে এটা ইউজ করা হয়েছে। সো ডগের পরিবর্তে এখানে আমরা ইটটা ইউজ করেছি। ইট ওয়াচেস হিজ হাউস, দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। সো এখানে ইটস ব্যবহার করা হয়েছে বেবির জন্য। দিস ইজ আ বুক, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে ইটটা ব্যবহার করা হয়েছে বুকের জন্য। সো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইটের ইউজ।
তো ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট রূপেও ইট ব্যবহার করা যায়। তো এখানে কিছু এক্সাম্পলস আছে, ইট রেইনস, ইট ইজ ভেরি হট টুডে, ইট ডিউস ইন উইন্টার। সো এই ইমপার্সোনাল এই কিছু ভার্বস আছে, সেটার সাবজেক্ট হিসেবে আমরা ইটটাকে ইউজ করেছি। তো পূর্ববর্তী কোনো ক্লজ, ফ্রেজ বা আইডিয়া বোঝাতে আমরা ইট ব্যবহার করে থাকি। যেমন ফর এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ নোন টু অল। এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সবাই জানে। তো এটা ইউজ করতে আমরা ইট ইউজ করেছি এই পুরো ক্লজটাকে আমরা ইন্ডিকেট করার জন্য। পলিটিক্স ইজ এ ডার্টি গেম, ইট ইজ নোন টু অল। তো পলিটিক্স ইজ এ ডার্টি গেম এটাকে বোঝানোর জন্য এখানেও আমরা ইটটাকে ইন্ডিকেটর হিসেবে ইউজ করেছি। তো এখানে যে 12টি আমি ফ্রেজেস এবং ওয়ার্ডস দেখালাম, এটা হচ্ছে বোর্ড কর্তৃক প্রদত্ত এবং পরবর্তীতে বিভিন্ন বোর্ডের প্রশ্নে আরও কিছু ওয়ার্ডস এবং ফ্রেজেস চলে এসছে। সো বাড়তি আমি কিছু ওয়ার্ডস এবং ফ্রেজেস আবার কিছুটা আলোচনা করছি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলোও জানতে হবে। সো প্রথমে আসছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা বলতে বোঝানো হয় যে অনেকটা সময় পার হয়ে গেছে। ইট ইজ টাইম, এখনই সময়। ইট ইজ হাই টাইম মিন্স অনেকটা সময় পার হয়ে গেছে এবং আর কোনো কাল বিলম্ব করা যাবে না। সো এখানে স্ট্রাকচারটি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, যেমন ইট ইজ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। সো কিন্তু এখানে যখন সেন্টেন্স কমপ্লিট করার ইয়েটা আসবে, তখন কিন্তু আমরা পরের ক্লজটা অবশ্যই পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে দিতে হবে। সো ইট ইজ টাইম টু গো টু অ্যাব্রড, ইট ইজ টাইম টু সে গুড বাই। এটা এখনই সময় বাহিরে যাওয়ার। ইট ইজ টাইম টু সে গুড বাই, এখনই গুড বাই বলার সময়। ইট ইজ হাই টাইম, অনেকটা সময় পার হয়ে গেছে। আই বট এ নিউ পেয়ার অফ জিন্স, আমি নতুন জিন্স কিনেছি, এটা অনেকটা সময় পার হয়ে গেছে। সো এটাই এখানে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের এটাই হচ্ছে আলোচনা। এরপরে আছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড কাউকে কিছু করতে বলার জন্য ভদ্র রীতিতে এটা ইউজ করা হয়। সো উড ইউ মাইন্ডের পর অবশ্যই যে ভার্বটি আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এখানে ওপেনের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে উড ইউ মাইন্ডের জন্য, যে যদি কিছু মনে না করো, ওপেনিং দ্য উইন্ডো, তুমি কি উইন্ডোটি ওপেন করতে পারো প্লিজ। রিকোয়েস্ট করা হয় কারো, রিকোয়েস্ট করার জন্য কাউকে এটা ইউজ করা হয় এই ফ্রেজটা। উড ইউ মাইন্ড টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, যদি কিছু মনে না করো, বক্সটাকে রুমে নিতে পারো কিনা। ওকে, পরে আছে ইউজ টু। অতীতে কোনো কাজ নিয়মিত করা হতো কিন্তু এখন সেটা করা হয় না, অভ্যাসের একটা ব্যাপার বোঝায় এখানে, যে অতীতে কিছু কাজের অভ্যাস ছিল, অভ্যস্ততা ছিল। সো এভরিবডি ডিসলাইকড রকিব, হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, যে সবাই রকিবকে ডিসলাইক করতো, সে বিভিন্ন ধরনের হার্মফুল অ্যাক্টিভিটিস করতো সেজন্য। সো কোনো কিছুতে অভ্যস্ততা বোঝাতেও কিন্তু বি ইউজ টু ব্যবহৃত হয়। এখানে বি বলতে বি ভার্ব দিয়ে, বি ভার্বের সাথে ইউজ টুটা অ্যাড হবে। শি লিভস ইন ভেরি স্মল ভিলেজ অ্যান্ড হেটস ট্রাফিক, শি ইজ নট ইউজ টু ইট, সে এটাতে অভ্যস্ত নয়, এটাই বোঝানো হয়েছে। বাট শুধুমাত্র ইউজ টু বোঝাতে অতীতকালের কোনো অভ্যস্ততাকে বোঝানো হয়, বাট বি ইউজ টু হলে বি ভার্বের সাথে ইউজ টুটা অ্যাড হবে, সেক্ষেত্রে বর্তমানে কোনো কিছুর অভ্যস্ততা বোঝাতে সেটা ব্যবহৃত হবে। এরপরে আছে লিস্ট। লিস্ট হচ্ছে নয়তো বা এই ভয়ে, যে নইলে, এই কাজটা করতে হবে, নইলে এটা হতে পারে, ওটা হতে পারে, এই ধরনের কিছু বোঝানো হয় এবং এটা দিয়ে এভাবে সেন্টেন্সটা কমপ্লিট করা হয়। সো এখানে লিস্টের একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট বসবে, লিস্টের পরে সাবজেক্ট বসবে,
শুড অথবা মাইট হবে এবং V1 হবে। V1 হবে সাবজেক্ট, শুড এবং মাইটের পরে সাধারণত মডাল অক্সিলারিসের পরে V1 হয় অথবা ভার্বের বেস ফর্মটা বসে। He ran to the station lest he should miss the bus, যে তাকে সে অনেক দৌড়েছিল টু দ্য স্টেশন, স্টেশনের দিকে, লিস্ট নইলে হি শুড মিস দ্য বাস ও ট্রেন, সে ট্রেনটাকে মিস করবে। রাইট কেয়ারফুলি, খুব সতর্কভাবে লিখো, লিস্ট নইলে ইউ মাইট মেক এ মিস্টেক, নইলে তুমি ভুল করতে পারো। এরপরে যেটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে দুটো দিয়েই থাকে 3 নম্বরে, 4 নম্বরেও পাওয়া যায় এবং 5 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসেও চলে আসে, যেটা হচ্ছে নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন এবং হার্ডলি হ্যাড বিফোর। এই যে স্ট্রাকচারটি, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। তিনোটা স্ট্রাকচারই একই ধরনের, রূপ ভিন্ন বাট স্ট্রাকচার একই রকমের। এর অর্থ হচ্ছে করতে না করতে অথবা যেতে না যেতে ইত্যাদি অর্থ প্রকাশ করে। এইসব ফ্রেজগুলো, বাক্যগুলো পাস্ট পারফেক্ট টেন্স এবং কনজাংশন যুক্ত যে বাক্যটা, দ্যাট মিন্স পরে যে বাক্যটা বসবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। দ্যাট ইজ, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাডের পরে যেই ক্লজটা যুক্ত হবে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে এবং এই যে কনজাংশন যুক্ত যে বাক্য, কনজাংশনগুলো যে আছে তারপরে যে ক্লজটা যুক্ত হবে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্যাট ইজ, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, স্কার্সলি হ্যাড হি ইটেন রাইস when he felt sick, hardly had I finished the book when I slept. সো স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল, দ্যাট ইজ কোনো এই কাজটি শুরু হওয়ার আগে আরেকটি কাজ শুরু হয়ে গেল। কোনো কাজ শেষ হতে না হতেই আরেকটি কাজ যখন শুরু হয়ে যায় তখন সেক্ষেত্রে প্রথম কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় কাজটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপরে যেটা আছে ইফ অথবা আনলেস, সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সে ইফ অথবা আনলেস বসে। ইফটা বসানো হয় যদির ক্ষেত্রে এবং আনলেস যদি না, একটি নেগেটিভ আর একটি পজিটিভ ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। তো unless it rains we will go for the picnic, if they arrive we will launch our program। তো যদি তারা পৌঁছয় আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করব। unless it rains, যদি বৃষ্টি না হয়, we will go for the picnic, আমরা পিকনিকে যাব। এরপরে যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে in order to, কোনো কাজের উদ্দেশ্য বা কারণ প্রকাশ করতে এই ফ্রেজটি ব্যবহৃত হয়। The crow was flying here and there in order to find water. সো ক্রোটা কেন এদিক ওদিকে ফ্লাই করছিল? in order to find water, পানির খোঁজে, পানি খোঁজার অথবা পানি খোঁজার উদ্দেশ্যে। সো তার উদ্দেশ্যের জন্য এখানে in order to টা ব্যবহার করা হয়েছে। এরপরে আছে as long as, এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত। তো সময়ের একটা ব্যাপার আছে এখানে। The poor will continue to suffer as long as they are illiterate, যে গরিবেরা ততক্ষণ পর্যন্ত সাফার করতে থাকবে, ভুগতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা অশিক্ষিত থাকবে। আল্লাহ উইল রিমেন উইথ ইউ, আল্লাহ আমার সহায় হবেন, as long as your purpose is honest, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ তোমার সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত তোমার উদ্দেশ্য সৎ হবে। তো এর পরেরটাই আছে ইন কেস, বিভিন্ন পরীক্ষা চলে এসেছে ইন কেস। সো এটা জানা গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ভবিষ্যতে কোনো পরিস্থিতিতে কথা ভেবে আমরা যা করা উচিত তা বলতে ইন কেস ব্যবহার করি। ইন কেসের পরের ক্লাসটি সিম্পল প্রেজেন্ট টেন্সের হয়। You should keep an extra key in case you lose the only one you have, যে একটি এক্সট্রা কি তোমার সাথে অবশ্যই রাখা উচিত, অবশ্যই রাখতে হবে। ইন কেস, যদি এক্ষেত্রে ইউ লুজ দ্য অনলি ওয়ান ইউ হ্যাভ, তোমার কাছে যেটা আছে, একটি মাত্র চাবি তোমার কাছে আছে, যদি তুমি হারিয়ে ফেলো তাহলে অবশ্যই
আরেকটি তোমার কাছে অবশ্যই ক্যারি করা উচিত। টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, একটি আমব্রেলা নাও যদি বৃষ্টি পড়ে। তো এখানে আবার এখানে আমি যেহেতু যদি দিয়ে বলছি, কিন্তু যদির সাথে ইন কেসের সাথে কিছুটা ডিফারেন্স আছে। হোয়াট দো, তাতে কি অর্থে বোঝাতে আমরা হোয়াট দো ব্যবহার করে থাকি। হোয়াট দো ইউ অ্যাভয়েডেড মি, আই ডোন্ট কেয়ার, কি হবে, তাতে কি সমস্যা যদি তুমি আমাকে অ্যাভয়েড করো, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। হোয়াট দো ইট ইজ হি ইজ নেগলেক্টেড, সে যদি উপেক্ষিত হয় তাতে সমস্যা কি, হি ইজ অল ইন অল, সে সর্বে সর্বা। তো এখানে এই যে 10টি ফ্রেজেস এবং ওয়ার্ডস যেটা আমি বলেছি, এগুলো একদমই বোর্ডের যেগুলো নির্ধারণ করা তার থেকে আলাদা, এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় চলে এসছে। সো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। তো আমি আবার একটু আমার লেসনগুলো একটু রিভিউ দিয়ে দিচ্ছি। তো প্রথমে যেগুলো জিনিসগুলো আলোচনা করি সেটা হচ্ছে বি বর্ন, দেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, দেন উড রাদার, then had better, let alone, then as if, as though, what if, then as soon as, what is it like, what does dot look like, then introductory there, then introductory it, সো যে এগুলো হচ্ছে বোর্ডের, এবং বাকি যে এক্সট্রা কিছু যে জিনিসগুলো দিয়েছি সেগুলো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এগুলো দেখতে হবে। এবং এগুলো যদি দেখা যায় তাহলে এই যে 5 মার্কসের যে কোশ্চেনের আনসার, এগুলো ইজিভাবেই করা যায়। সো আজকে এবং যে বোর্ডের যে কোশ্চেনগুলো চলে আসছে বিগত বছরের, সেগুলো যদি অনুশীলন বাসায় ঠিক সঠিকভাবে করা যায় তাহলে আশা করি 3 নম্বরে কারো সমস্যা থাকবে না। দ্যাট ইজ স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এবং ফ্রেজে কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমার পাঠদান এটুক পর্যন্তই। পরে যে কোনো ক্লাসে আবার যে কোনো ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।